আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো এবার ভারতের সংসদে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো এদিকে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে 3 ধাপ অবনতি, বাংলাদেশের দিন দিন অবনতি হচ্ছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো এদিকে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে বললেন আইনমন্ত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো তেলের দাম ও বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো মহান মে দিবস আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি হস্তান্তরের আলোচিত ঘটনাটি 2015 সালে প্রায় 24 ঘন্টার ব্যবধানে হস্তান্তর করা হয় অনুপ চেটিয়া ও নূর হোসেনকে। দুটি ঘটনাই ঘটে ঢাকা নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের 2.5 বছর পর বন্দি প্রত্যাবর্তন সহজ করতে যে চুক্তিটি হয় 2013 সালে 28 জানুয়ারি, প্রায় এক যুগ পর প্রত্যাবর্তন চুক্তি ও এর ফাঁকফোকর নতুন করে আলোচনায় আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এদিকে জুলাই গণ আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রায়ের ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বের ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খানকে ভারতে থেকে দেশে আনার প্রক্রিয়া। প্রশ্ন হলো, এই প্রত্যাপন্ন চুক্তিতে সাজাপ্রাপ্ত আসামিদের বিনিময় নিয়ে কি উল্লেখ আছে? এর আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কতটা বাধ্য? নতুন করে বাংলাদেশের কোনো প্রক্রিয়ায় চিঠি দিবে ভারতের মনোভাব নিয়ে বিশ্লেষকদের কি অনুমান করেছে? যেদিকে দুই দেশের মধ্যে হওয়া চুক্তির তথ্য আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে। চুক্তির একটি অনুচ্ছেদ সংশোধন করা হয় 2016 সালের জুলাইয়ে। এদিকে 2013 সালের চুক্তিতে অনুচ্ছেদ আছে 12টি, এর মধ্যে 1 ও 2 অনুচ্ছেদে বলা হয় বিচারিক কর্তৃপক্ষের দ্বারা বিচারিক অভিযুক্ত দোষী সাব্যস্ত বা দণ্ড কার্যকরের জন্য যাদের খোঁজ চলছে সেই ব্যক্তিদের রাষ্ট্রের ভূখণ্ডে পাওয়া গেল প্রত্যর্পণের। এদিকে জানা যায় প্রত্যর্পণ না করা ভিত্তি সম্পর্কে বলা হয় অনুচ্ছেদ 8 যাকে ফেরত চাওয়া হবে তিনি যদি অপরাধের মাত্রা, অপরাধ সংঘটিত হওয়ার সময় কিংবা অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আশ্রয় দেওয়া রাষ্ট্র প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2026 সালের 28 জুলাই দ্বিপক্ষীয় প্রত্যাবর্তন চুক্তির অনুচ্ছেদ 10-এর 3 নম্বর ধারা সংশোধন করা হয়। পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যাপন নিশ্চিতের জন্য ওই সংশোধনে আনা হয়। এদিকে গত বছরের অক্টোবরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেখানে তিনি বলেছেন এই চুক্তি যদি ভারত ঠিকমতো পালন করে তাহলে অবশ্যই তাদের শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত। শুধু অভিযোগপত্র জমা বা শাস্তি পেলেই নয়, বিচার প্রক্রিয়া শুরু হলেই এক দেশ আরেক দেশের কাছে কাউকে চাইতে পারে। রাজনৈতিক অপরাধের বিষয়টি ব্যতিক্রম। একই সঙ্গে বলা আছে হত্যাকে রাজনৈতিক অপরাধ করা যাবে না। এদিকে সেক্ষেত্রে বাংলাদেশ কী করবে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেছিলেন অত্যন্ত কড়াভাবে প্রতিবাদ জানাতে হবে যে কোনো চুক্তিকে ভালো উদ্দেশ্যে ব্যাখ্যা করাটাও আন্তর্জাতিক আইন। তারা যদি অন্য ব্যাখ্যা দেয় সেগুলো বিপরীতেও আমাদের আইনি চুক্তি থাকবে। মোট কথা ভারত যদি সততার সঙ্গে এই চুক্তিকে দেখে তাহলে তারা অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে বিশ্লেষকদের কেউ বলেছেন ফেরত দেবে না, আবার কেউ বলেছে না দিলে কূটনৈতিক টানাপোড়া পড়বে। এদিকে ঢাকার ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী একই কথা বলেছেন। তার প্রশ্ন, নয়াদিল্লি কীভাবে শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? আওয়ামী লীগের সঙ্গে ভারতের আগের শাসকদের এবং শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসকদের সুসম্পর্কের প্রসঙ্গে উদাহরণ হিসেবে দেখান তিনি। বলেন শেখ হাসিনা তার মেয়াদে ভারতের প্রতি বন্ধুসুলভ মনোভাব দেখিয়েছেন, এমন ভারতের পক্ষে থেকে নৈতিক অবস্থান নেওয়া জরুরি। এদিকে প্রত্যাপন প্রত্যাখ্যান হলে বিবিসি গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিবেদন
অম্বসন এডিয়েশন মরেছে গত 5 আগস্টের পর আদালতে অবমাননার মামলায় শেখ হাসিনা সাজা হলে তাকে ফেরত চায় টাকা, কিন্তু নয়াদিল্লি সেটির আনুষ্ঠানিক জবাব দেয়নি। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৈয়দ বলেছেন, ঢাকায় 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন দুই দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও সুশীল কুমার সিন্ধু। এর 2.5 বছর পর গণমাধ্যমের অনুপ চেটিয়া ও নূর হোসেনকে হস্তান্তরের খবর আনা হয়েছে। জানা যায়, সিলেট সুনামগঞ্জ জেলার 5টি উপজেলার মধ্যে দিয়ে বহমান প্রায় 40 কিলোমিটার দৈর্ঘ্যের বাসিয়া নদীটি কালের বিবর্তনে দখল, দূষণ ও পলি ভরাটের ফলে বিপন্নের পথে। সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমাননগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে বর্ষাকালে নদীতে পানির প্রবাহ না থাকা বাসিয়া নদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবায়েদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন অ্যানি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সিলেট 2 আসনের সংসদ সদস্য মোসাবা তাহাসিনা রুশতি লুনা, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রিজাউল হাসান কায়েস লোদি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা বলেন, বাসিয়াখাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। তিনি থানার ওসি ও ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণ বা সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে আজ। তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। এদিন বিকাল 3টে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল অনুষ্ঠান শুরুর আগে সিলেটে গণমাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নির্বাচনের আগেই ইশতেহারে প্রধানমন্ত্রী স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশ গড়ার পরিকল্পনার অন্যতম অংশ ছিল স্পোর্টস। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকার ইতিমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা চালু করেছে। তিনি আরও বলেন, নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তৃণমূলে যে প্রতিভা আছে তা অনেক সময় দৃশ্যমান হয় না। সিলেটে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আশা করছে বিকাল 3টে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে একসঙ্গে 64 জেলায় ভার্চুয়ালি নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ভেন্যু হিসেবে ঢাকার পরিবর্তে সিলেটকে বেছে নেওয়ার পেছনে রয়েছে খোদ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকা থেকে আমরা নতুন কুড়ি স্পোর্টস শুরু করব কিনা এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। উনি বললেন, আমাকে ঢাকায় রেখো না, ঢাকার বাইরে নিয়ে যাও। সবসময় ঢাকা থেকে শুরু হয়, আমি চাই এটা ঢাকার বাইরে থেকে শুরু হোক। তারই পরিকল্পনা অনুযায়ী আমরা সিলেট থেকে শুরু করছি। 12 থেকে 14 বছর বয়সী শিশুদের নিয়ে মোট 8টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলাগুলো প্রথমে শুরু হবে উপজেলা পর্যায়ে, সেখান থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে হয়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশ নেবে। 13 থেকে 22 মের মধ্যে শেষ হবে আঞ্চলিক পর্বের খেলা। পুরো বাংলাদেশকে 10টি শক্তিশালী অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সেগুলি হল ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। এসব অঞ্চলের মধ্যে বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক ও ইমপ্লিমেন্টেশন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। ফুটবল, ক্রিকেট,
কাবাডি ও ব্যাডমিন্টনের প্রতিটি পর্যায়ে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দাবায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুইস লিগ পদ্ধতিতে খেলা হবে। ব্যক্তিগত ইভেন্ট, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক বাছাই, হিট বা নকআউট এবং ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। প্রতিযোগিতায় একজন খেলোয়াড় সর্বোচ্চ 2টি খেলায় অংশ নিতে পারবে। আরএসএফ প্রতি বছর একটি সূচক প্রকাশ করে, যেখানে দেখার চেষ্টা করা হয় সাংবাদিকরা কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছেন। রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা, এই 5টি দিক থেকে প্রতিটি দেশ বা অঞ্চলের পরিস্থিতি মূল্যায়ন করা হয়। এর মধ্য দিয়ে সংবাদপত্রের স্বাধীনতার বাস্তব পরিস্থিতি ও বিভিন্ন জটিলতা উঠে আসে বলে আরএসএফ দাবি করে। প্রতিটি সূচকের জন্য 0 থেকে 100 পর্যন্ত একটি সহায়ক স্কোর গণনা করা হয়। যেসব দেশ 85 থেকে 100 পয়েন্ট পায় তারা ভালো অর্থাৎ সবুজ, 70 থেকে 85 পয়েন্ট সন্তোষজনক অর্থাৎ হলুদ, 55 থেকে 70 পয়েন্ট সমস্যাযুক্ত অর্থাৎ হালকা কমলা, 40 থেকে 55 পয়েন্ট কঠিন অর্থাৎ গাঢ় কমলা এবং 0 থেকে 40 পয়েন্ট জানা যায় তাদের খুব গুরুতর অর্থাৎ গাঢ় লাল হিসেবে চিহ্নিত করা হয়। এবছর বাংলাদেশের স্কোর দেখানো হয়েছে 33.05, গত বছর যা ছিল 33.71। গত বছর 180টি দেশের মধ্যে বাংলাদেশ 149তম অবস্থানে ছিল, যেখানে এবার 3 ধাপ পিছিয়ে 152তম অবস্থানে রয়েছে দেশটি। যেসব দেশের পয়েন্ট বেশি সেগুলো তালিকার শুরুতে এবং যেসব দেশের পয়েন্ট কম অর্থাৎ সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন সেসব দেশ তালিকার নিচের দিকে থাকে। এবছর তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছে নরওয়ে এবং 180তম নম্বরে আছে ইরিত্রিয়া। নরওয়ের স্কোর 92.72 এবং ইরিত্রিয়ার 10.24। তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত 31.96 স্কোর নিয়ে 157তম স্থানে এবং পাকিস্তান 32.61 স্কোর নিয়ে 153তম স্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন এলাকায় চলমান যুদ্ধগুলো চলতি বছরে মারাত্মক প্রভাব ফেলেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনে, যেখানে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে 220 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 70 জন পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে কোথাও কোথাও স্বৈরশাসিত সরকারগুলো সংবাদমাধ্যমকে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় আটকে রাখায় সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। এর উদাহরণ হিসেবে চীন, উত্তর কোরিয়া এবং ইরিত্রিয়ার নাম এসেছে। এছাড়া গত 25 বছর ধরে পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্য বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক 2টি অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর প্রতিফলন দেখা যায় ভ্লাদিমির পুতিনের রাশিয়ায়, যেটি ইউক্রেনে আগ্রাসী যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার দিক থেকে এখনও সবচেয়ে খারাপ দেশগুলোর একটি। ইরানও তালিকার তলানির কাছেই রয়ে গেছে, যার পেছনে রয়েছে সরকারের দমনপীড়ন এবং দেশটির ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রভাব। আরএসএফ বলছে রাষ্ট্রীয় 2টি প্রধান সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং রাষ্ট্রায়ত্ত জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের কার্যক্রমে কোনো সম্পাদকীয় স্বাধীনতা নেই। এগুলো কার্যত সরকারি প্রচারযন্ত্র হিসেবে কাজ করে। তারা জানিয়েছে বেসরকারি খাতের গণমাধ্যমের মধ্যে রয়েছে প্রায় 3000 মুদ্রিত গণমাধ্যম, দৈনিক ও সাময়িকী, 30টি রেডিও স্টেশন, যার মধ্যে কিছু কমিউনিটি রেডিও আছে, 30টি টেলিভিশন চ্যানেল এবং কয়েকশো নিউজ ভিত্তিক ওয়েবসাইটও আছে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, সময় টিভি এবং 71 টিভি আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমর্থন জানিয়েছিল, তবে তারা বিগত অন্তর্বর্তী সরকারের সমালোচনা থেকে বিরত ছিল বলেও এতে উল্লেখ করা হয়। দেশের 2টি শীর্ষ দৈনিক বাংলা ভাষার প্রথম আলো এবং ইংরেজি ভাষার দ্য ডেইলি স্টার কিছুটা হলেও সম্পাদকীয় স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট, 1971 সালে স্বাধীনতার পর থেকে সরকারগুলো গণমাধ্যমকে মূলত যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলে আরএসএফের প্রতিবেদনে বলা হয়। তারা বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও এর ব্যতিক্রম ছিল না, যেখানে সেন্সরশিপ, অনলাইন হয়রানি, সামরিক গোয়েন্দা সংস্থার চাপ, জাইক হয়রানি, একাধিক কঠোর আইন, পুলিশি সহিংসতা এবং ক্ষমতাসীন দলের মিলিশিয়াদের হামলার ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকার সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা অবিরাম বাড়িয়ে তুলেছে। এসব বাস্তবতায় সংবাদকক্ষগুলো সরকারকে চ্যালেঞ্জ এড়িয়ে চলে এবং আত্মনিয়ন্ত্রণমূলক সেন্সরশিপে আশ্রয় নেয়। আইনি কাঠামো, বাংলাদেশে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় পাশ হওয়া সাইবার সিকিউরিটি আইনকে বিশ্বের অন্যতম কঠোর সাংবাদিক বিরোধী আইন এবং ডিজিটাল সিকিউরিটি আইনের একটি দুর্বল সংস্করণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। 2024 সালের 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে শেখ হাসিনার সরকারের আনা এই আইনের অধীনে ওয়ারেন্ট ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার, ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ, ইচ্ছামতো অজুহাতে সোর্সের গোপনীয়তা লঙ্ঘনের অনুমোদন দেওয়া হয়। আরএসএফের ভাষ্য, এমন পরিবেশে সংবাদকক্ষের সম্পাদকেরা নিয়মিত আত্মনিয়ন্ত্রণমূলক সেন্সরশিপে বাধ্য হন। অর্থনৈতিক প্রেক্ষাপট,
বেসরকারি মালিকানাধীন শীর্ষ অধিকাংশ গণমাধ্যমের মালিকানা রয়েছে অল্প কয়েকজন বড় ব্যবসায়ীর হাতে, যারা বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের সময় উঠে এসেছেন। তারা গণমাধ্যমকে প্রভাব বিস্তার ও মুনাফার হাতিয়ার হিসেবে দেখেন এবং সেই কারণে সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার চেয়ে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকেই প্রাধান্য দেন। এছাড়া অনেক সংবাদপত্র এখনও সরকারি বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ এবং আমদানিকৃত নিউজ প্রিন্টের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট। সংবিধানে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরএসএফ বলছে এই দ্বিধা গণমাধ্যমেও প্রতিফলিত হয়, যেখানে ধর্ম সংক্রান্ত বিষয় প্রায় নিষিদ্ধ ক্ষেত্র হিসেবে বিবেচিত এবং মূলধারার গণমাধ্যমে বাংলাদেশে বসবাসকারী 1 কোটি ধর্মীয় মনাদেশিকের প্রসঙ্গ প্রায় কখনোই আলোচিত হয় না। গত 1 দশকে বাংলাদেশে উগ্র ইসলামিস্ট গোষ্ঠীগুলো ভয়াবহ হিংসার অভিযান চালিয়েছে, যার ফলে সাংবাদিক হত্যার ঘটনাও ঘটেছে। এখন এসব গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মনিরপেক্ষতা, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলা সাংবাদিকদের শনাক্তকরণ এবং হয়রানি করছে বলা হয়েছে।